আজকের ভিডিও জামাত ইসলামী বন্ধুদের হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা হইতেছে কুইনাইনের মতো, বুঝিসাও। ডাক্তার মানুষ তো, তাই তিতা ওষুধ দিতে হয় মাঝে মাঝে। জামাত কি আদৌ ক্ষমতা আসতে পারবে? আসলে কিভাবে পারবে? অনেকে কইতেছে ক্ষমতা আসলে জামাত কি করবে সেটা বলে, কিন্তু ক্ষমতায় যাইতে হইলে যা যা করা দরকার তা করে না। কথাটা খুবই মূল্যবান। এটা যারা বলতেছে তারা জামাতের শত্রু না, বরং তারা জামাতের বন্ধু। জামাতের জন্য এই জানাটা, এই পর্যালোচনাটা জরুরি। জামাত যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হইতো তাহলে এত কিছু দরকার ছিল না। জামাত একটা পরিবর্তন চায় জন্যে, এবং জামাতে ইসলামী একটা ইসলামী দল জন্যে তার ক্ষমতায় যাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ না। জামাতের সংগঠন বিশাল, কি বিশাল বিশাল শোডাউন করলো, বেশিরভাগই শোডাউন হয়েছে বিএনপির চাইতে বড়। কি জোয়ার! কিন্তু ইলেকশনে জিতলো বিএনপি, ক্ষমতায় বিএনপি। কেন কেন জামাত ক্ষমতায় যেতে পারলো না? জামাত ক্ষমতায় আসবে শুনলে পুরো এস্টাবলিশমেন্ট, আমলাতন্ত্র, এলিট, এরা যে বন্দোবস্ত চলে কাইপা উঠে একেবারে। আসল কারণ হইতেছে যে এরা তো এমন একটা সিস্টেম করে তুলছে যেখানে চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। জামাত ক্ষমতা আসলে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন নুরুল কবির কি বলে, বিএনপি কে নাকি নাকে রুমাল চাইপে ভোট দিচ্ছে জামাত ইসলাম থেকে বাঁচার জন্য। শুনেন আগে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? আমি যদি ধরেও নি 1971-এ জামাত ইসলামের ভূমিকার জন্য ভোট দেয় নাই, তাহলে তো 1971-এ যার জন্ম হয় নাই তারও বয়স আজকে 56 বছর, তাই না? সে জামাতের কি দেখে, কি থেকে ব্যস্তে নাকে রুমাল চেপে বিএনপি কে ভোট দিল? জামাত থেকে ব্যস্ত চায় কারণ তারা মনে করে যে জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটা তো বলতে পারে না। বলে নারীদের বন্দি করবে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে, দেশকে আফগানিস্তান বানাবে। আর নুরুল কবির মনে করে সন্ধ্যা গেলে ঢাকা ক্লাবে গিয়ে মাল টানতে পারবে না, ওটা বন্ধ হয়ে যাবে। নুরুল কবির যে কইছে জামাতের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কে ভোট দিছে, জামাত করবে এটা কি যেটা দেখে ভয় পাইছে নুরুল কবিরেরা? আমি তো আর কিছু দেখি না যে মদ খাইতে না পারা ছাড়া। বাংলাদেশে সৎ মানুষ হইলে, নৈতিক হইলে খুব সমস্যা, খুবই সমস্যা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমার পেশা থেকে। আপনি যদি সৎ প্র্যাকটিসিং ডাক্তার হন, আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত চক্রের মধ্যে ঢুকতেই হবে, এর মধ্যে ঢুকে যেতে হবে। আপনি প্র্যাকটিসই করতে পারবেন না এর মধ্যে না ঢুকলেন। আপনি সৎ থাকতে পারবেন? পারবেন না, পারবেনই না, একেবারেই পারবেন না। রুগী পাবেন না। রুগী যায় যেখান থেকে, ওই যে ফ্রন্ট ডেস্ক, ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্টই না হবে না, বলা হবে আপনি দেশে নাই, আজকে আসবেন না, অসুস্থ, আরো নানা কথা ঘুরে বেড়াবে বাতাসে, বলা হবে আপনি ইমার্জেন্সি টাইমে পাওয়া যায় না, আপনারে ফোন করলে আপনি ধরেন না, আপনি রুগীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি রুগী মেরে ফেলেন, আপনি সিজার করতে যায় বাচ্চার পাচ্চা কেটে ফেলেন, আপনার চাকরি চলে যায় যায় অবস্থা, আসেন কয়েকদিন, দেখেন কয়দিন থাকে। এই তো সেদিন ওটির টেবিলে একটা রুগী মারা গেল, আপনি শেষ। আপনার মেধা দিয়ে কি করবেন? আপনার ক্লিনিক্যাল স্কিল দিয়ে কি করবেন? আপনি তো ফেই ওই গেটকিপারের কাছে। এটা হইল শাখের কলা, যাইতেও কাটবে আসতেও কাটবে। এর নৈতিকতা। নৈতিক থাকলে টিকবেন না, করাপ্ট হলে টিকবেন, কিন্তু নৈতিক থাকতে পারলেন না। তো মরালের লেজিটিমেসি বা নৈতিক বৈধতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা যে হারায় ফেলতেছে, এইটার সমাধানটা কি? আবার করাপশনকে গ্রহণ করলে তো মরাল লেজিটিমেসি, নৈতিক বৈধতা হারায় চলে যায়। এই দ্বন্দ্বটাই হইতেছে একটা স্ট্রাকচারাল কনফ্লিক্ট। সমস্যাটা শুধু ইসলামপন্থীদের না, কারণ আমার মতো টাইপের বামেরা আসলেও একই সমস্যা পড়বে। সমস্যা হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠছে, সেখানে ক্ষমতা টিকায় রাখা সবচেয়ে বড় লজিক। এই পরিবেশে যে দলই আসুক, শুধু নৈতিক হইলে টিকবে না, শুধু ক্ষমতা খেলা নামলে নৈতিকতা হারায় ফেলবে। অর্থাৎ নৈতিক রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের মধ্যে একটা সংঘাত হবে। ক্ষমতার বাস্তব লজিক বলতে কি বোঝায় আসলে আরেকটু বুঝে দেখি। মানে রাষ্ট্র যেভাবে বাস্তবে কাজ করে, ক্ষমতা যেভাবে টিকে থাকে এবং শাসন যেভাবে পরিচালিত হয়, সেই কাঠামোগত নিয়মগুলো একটা নৈতিকতা বা আদর্শের বাইরে যায় কাজ করে। এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। এটা ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন না, এটা সিস্টেমের লজিক। তাত্ত্বিকভাবে রাষ্ট্রের কাজ হইতেছে ন্যায় বিচার, জনকল্যাণ, নাগরিকের অধিকার রক্ষা করে, কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র সবচেয়ে বড় লক্ষ্য হয়ে যায় ক্ষমতা ধরে রাখা। এর মানে বিরোধীকে দুর্বল করা, প্রশাসনের নিয়ন্ত্রণ রাখা, আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, নিরাপত্তা কাঠামো নিজের অনুগত রাখা, এটাই ক্ষমতা টিকায় রাখার লজিক। আপনি যদি পুরাপুরি নৈতিক অবস্থানে থেকে বলেন সব দুর্নীতিকে আমি শূন্য করে দেবো, সব দুর্নীতিবাজকে শাস্তি দেবো, দলীয়করণ বন্ধ করবো, রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ করবো, তাহলে কি সমস্যা হয়? কারণ সমস্যা যেটা হয় তা হইতেছে রাষ্ট্রযন্ত্র আগে থেকে রাজনৈতিকভাবে বিন্যস্ত থাকে। কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড়ায় নাই, তারা একটা সিস্টেম করে নেয় ক্ষমতা চালানোর জন্য, যেটারে বলে বন্দোবস্ত। ওই বন্দোবস্তের সাথে আপনি কিভাবে ডিল করবেন, আপনি কতটুকু ভাঙবেন? ভাঙলে বন্দোবস্তের বেনিফিশিয়ারিরা কি ছিটকে পড়বে? যারা ছিটকে পড়বে তাদের কি হবে? আপনি কি দুর্নীতি একদম শূন্য করে ফেলবেন? সরকারি কর্মচারীদের সংসার চলবে? তাহলে এটা তো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে উল্টাপাল্টা বকা শুরু করবে, নারীদের বন্দি করবে, আফগানিস্তান বানায় ফেলবে, আমেরিকা স্যাংশন দেবে। হালা কয় না যে আমার তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আপনি একদম যদি আদর্শবাদী হন, রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই করে। এইটাই সায়েন্স, এটাই কনফ্লিক্ট,
এর এই সংঘাত, এইটারে আপনাকে ডিল করতে হবে। তাহলে এটা ভাঙতে হলে কি করা দরকার? এটাকে ভাঙতে হলে নৈতিকতা এবং দক্ষতার সম্পর্ক নতুনভাবে নির্মাণ করতে হবে। এরপরের বিষয় যেটা হইতেছে সেটা ভিকটিম ন্যারেটিভ থেকে বের হইতে হবে। সবসময় যদি আপনি বলেন আমাদের মারছে, আমরা মারা খাইতেছি, এটা সত্য হইলেও রাজনৈতিকভাবে দুর্বলতার বার্তা দেয়। মানুষ এমন কাউকে নেতা মানে না যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না। মানুষ হ্যাডো মালা লোকদেরকে নেতা মানে। আপনি সমবেদনা পাবেন, আহা উহু করবে, মেলা কিছু বলবে, কিন্তু ছাপ্পা মারবে যায় ধানের শীষে, বলে আরে দূর, ওদেরকে তো ভোট দিলে ওরা রাখতেই পারে না, ওদেরকে তো মাইরা ছাপা করে দেয়। এর বদলে নিজেদেরকে বিকল্প শাসক হিসেবে, শক্তিশালী শাসক হিসেবে উপস্থাপন করেন, রাজপথে নিজের শক্তির জানান দেন, রাজনৈতিক কর্মসূচি থামাইবেন না। এই কাজটা এনসিপি জামাত উভয় করতে পারে। শাসকের যে কালচার, এই কালচারটাকে আপনাকে ভাঙতে হবে। আপনাকে যদি ভাঙতে না পারেন তাহলে আপনি বিকল্প শাসক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন না। আপনি বিকল্প শাসক হইতে হলে আপনার বিকল্প কালচার থাকতে হবে। মনে রাখবেন, আপনি শুধু ভুক্তভোগী না, আপনি বিকল্প শাসক। তবে সব নির্যাতনের ডকুমেন্টেশন রাখবেন, মামলা করবেন, ভিকটিমের বাসায় যাবেন, কোনো ভিকটিম যেন না থাকে যার বাসায় আপনি যান নাই। 4 নাম্বার, সংঘর্ষ না, কম্পিটেন্স দিয়ে শক্তি দেখাবেন। ক্ষমতার লজিককে হারাইতে হইলে সহিংস বা আবেগী প্রতিক্রিয়া না, প্রমাণ করতে হবে আপনি সংগঠিত। আপনার প্রশাসন বোঝেন, আপনি অর্থনীতি বোঝেন, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন, আপনি কূটনীতি বোঝেন, এমনকি আন্ডারওয়ার্ল্ডও বোঝেন। আপনার কোয়ালিশনকে ব্যাপক করতে হবে। আপনি তো 35.8% ভোট পাইছেন, ইঞ্জিনিয়ারিং করে বাদ দিলেও তো এইটুকু পাইছেন। এটা বিশাল অঙ্ক। আপনি তো আগামীর ক্ষমতা, আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন। আপনার শত্রুও জানে জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে, হাসিনার আমলে চাইতে দাম বেড়ে গেছে। আমি আপনাদের 2টা ভিডিও দেখাই, এক বৃদ্ধার, দেখেন আগে। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা, 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যায় 200টা তরকারি লইয়া যায়, হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে, বাইরে আর মারহুতেরা যা 200 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ হুতের করে দানগত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। দেখেছেন? এইবার একজন শিশুর একটা ভিডিও দেখেন। ও মানে তোমার আব্বা হোটেলে কাম করে, প্রতি শুক্রবারে পুরা তেল আর কি দিয়া দেয়। কারণ আজকে তোমার 2টা ডিম দিয়ে দিছে, 2টা ডিম দিছে। এই জন্য তোমার কান্না করতে হইব। বুকা মেয়ে কান্না করলে কি হইব? কান্না করলে কি তোমার আম্মা মারবো যে লাগে। তোমার আম্মা মারবো? আচ্ছা, এই তেলটা কি খাওয়া যায়? আম্মা সানুন রান দিতে লে। মানে তরকারি রান্ধো, খাওয়া যায় এমনিতে? হ্যাঁ। তো এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কাঁদেন। দেখছেন, বাবা হোটেলে কাজ করে, সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য, সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে, বাসায় তরকারি রান্না করা হবে। এই রাষ্ট্র কখনো এদের দরিদ্রদের সহায় হয় নাই, কখনো এদের কথা ভাবে নাই। ভাবলে এতদিন পরে এই নিদারুণ দারিদ্র থাকার কথা না। মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে, তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন? এই বৃদ্ধার এই বাচ্চাটার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে, কারণ এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না, বাড়াইবে, আর বহু গুণে বাড়াবে। আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্য? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্য, নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্য যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক? এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে রেখেন, মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা সংগঠিত শক্তি দিয়ে অর্জন করে নিতে হয়। আমরা শুধু ভালো মানুষ হলে চলবে না, আমাদের প্রমাণ করতে হবে আমরা শাসন করতে পারি, আমরা অর্থনীতি বুঝি, আমরা রাষ্ট্র বুঝি, আমরা ন্যায় বুঝি, আমরা ইনসাফ বুঝি, আমরা ভয় পাই না। যেদিন মানুষ দেখবে এই শক্তি নৈতিক, দক্ষ এবং স্থির, সেদিন এই বন্দোবস্ত কাইপা যাবে। কারণ তখন মানুষজন আরো ব্যাপকভাবে আমাদের পিছিয়ে এসে দাঁড়াবে। আজ যারা ভয় দেখায়, যারা ন্যারেটিভ বানায়, তারা জানে সময় বদলাইতেছে, বদলাই গেছে অলরেডি। এই লড়াই তো কারো বিরুদ্ধে না, এই লড়াই ওই বৃদ্ধার পক্ষে, এই লড়াই ওই শিশুটার পক্ষে, সেই শ্রমিকের পক্ষে, সেই দরিদ্রের পক্ষে যার ঘামে দেশ চলে কিন্তু যার ঘরে আলো জ্বলে না। তাই লড়াই থামবে না, সংগঠন থামবে না, আত্মবিশ্বাস ভাঙবে না। কারণ আমরা শুধু বিরোধী না, আমরাই আগামীর শাসক, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতা, আমরাই আগামীর শাসক হওয়ার প্রস্তুতিতে আছি, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতার ধারক এবং বাহক। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।